সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি করোনাকালীন এই বিশ্ব সংকটময় সময়ে তোমরা বাসাতে নিরাপদে অবস্থান করছো এবং ভালো আছো, এটাই আমাদের কাম্য। তো বন্ধুরা, দীর্ঘদিন যাবৎ শিক্ষা কার্যক্রম বন্ধ আছে, তোমাদের লেখাপড়ার ব্যাঘাত ঘটছে। কর্তৃপক্ষ চেষ্টা করছে কীভাবে এটাকে সহজ করা যায়, বিভিন্ন পদ্ধতি খোঁজার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। তাই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, এখন আমি আমার পরিচয় বলে নিচ্ছি। আমি সঞ্জয় কুমার দাস, সহকারী শিক্ষক গণিত, হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়, কালারুকা, চাতক, সুনামগঞ্জ। তো বন্ধুরা, এখন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি ফলো করবে। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। সে অধ্যায় দ্বিতীয় অধ্যায় গতি বিষয় নিয়ে আলোচনা করব। গতি বিষয়ে কিছু গাণিতিক সমস্যা যেমন নিয়ে আলোচনা করব, অর্থাৎ একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা জানো এখন প্রশ্নগুলো হচ্ছে সৃজনশীল পদ্ধতিতে, তাই সৃজনশীল পদ্ধতির একটি প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা সবাই মনোযোগ সহকারে আমার ক্লাসটি ফলো করবে। তো বন্ধুরা, আমি আজকে যে বিষয় আমাদের হচ্ছে গতি সৃজনশীল প্রশ্ন গতি সৃজনশীল প্রশ্ন। তো বন্ধুরা, আমি বোর্ডে একটি প্রশ্ন লিখে রেখেছি। আমি প্রশ্নটি পড়ছি, তোমরা মনোযোগ সহকারে শুনো। যেমন একটি বাঘ তার সামনে 30 মিটার দূরে একটি হরিণকে দেখে ধরার জন্য স্থির অবস্থান থেকে 4 ms/2 সুষম ত্বরণে দৌড়াতে থাকল। হরিণটি সাথে সাথে 28 ms/1 বেগে একই দিকে সমবেগে দৌড়াতে থাকল। এই যে একটি প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, এখানে দুইটি প্রাণীর কথা বলা হয়েছে, বাঘ এবং হরিণ। যে কোনো প্রাণী, যে কোনো বস্তু দুইটি বস্তুর মধ্যে হতে পারে। এই ধরনের প্রশ্ন সাধারণত গতির চ্যাপ্টারে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন আসে। এই ধরনের প্রশ্ন প্রায় আসে। তোমরা যখন তোমাদের বই ফলো করবে, বিভিন্ন বোর্ডের প্রশ্ন ফলো করবে, তোমরা যখন বিভিন্ন সাজেশন ফলো করবে, দেখবে এই ধরনের প্রশ্ন আসে। তাই আমি তো এই ধরনের একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যে বাঘটি কী করছে, তার সামনে 30 মিটার দূরে একটি হরিণকে দেখে ধরার জন্য স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে দৌড়াতে থাকলো। হরিণটির সাথে সাথে 28 ms/1 বেগে সমবেগে দৌড়াতে থাকলো। এখান থেকে আমি শুধু গ এবং গ লিখেছি, ক এবং ক লিখি নাই। যে জ্ঞান এবং অনুধাবন, জ্ঞানমূলক বিভিন্ন প্রশ্ন হতে পারে। যেমন এগুলা যে এখান থেকে আসবে, তোমাদের পাঠ্যবইয়ের যে কোনো অধ্যায় থেকে জ্ঞানমূলক কিছু প্রশ্ন দিয়ে দিতে পারে বা অনুধাবন দিয়ে দিতে পারে। সেটা উদ্দীপকের সাথে রিলেটেড হতেও পারে, নাও হতে পারে। তা না হওয়ার সম্ভাবনাই বেশি। যেমন আমরা বলি, যদি এখানে যেহেতু ত্বরণ শব্দ এসেছে, যদি বলা হয় ত্বরণ কি, ত্বরণ হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হার। যেমন বেগের পরিবর্তনের হার, ত্বরণ দুই প্রকার, ধনাত্মক এবং ঋণাত্মক ত্বরণ, যেটাকে আমরা ঋণাত্মককে আমরা মন্দন বলতে পারি। এইভাবে আসতে পারে। যেমন জড়তা কি, জড়তা হচ্ছে কোনো বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই তার জড়তা। যেমন একটি বস্তু স্থির আছে, সে স্থির থাকতে চাচ্ছে, সুতরাং এটা তার স্থিতি জড়তা। একটি বস্তু গতিশীল আছে, সে গতিশীল থাকতে চেষ্টা করছে, এটা গতি জড়তার জন্য। এভাবে বিভিন্ন ছোটো ছোটো প্রশ্ন আসতে পারে। যেমন আসতে পারে বল কি, বল হচ্ছে
যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটিকে গতিশীল করে বা করার চেষ্টা করে, বা যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটিকে গতিশীল করার চেষ্টা করে, অথবা গতিশীল কোনো বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করে, সেটা হচ্ছে বল। বল হতে পারে দুই ধরনের, সাম্য বল এবং অসাম্য বল। এই ধরনের বিভিন্ন প্রশ্ন আসতে পারে তোমাদের ওজন কি, আসতে পারে তোমার একটা যেমন ভরবেগের সংঘর্ষ সূত্র আসতে পারে। সংঘর্ষ সূত্রটা কি? ল অফ কনজারভেশন। একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে বস্তুর ভরবেগের কোনো পরিবর্তন হয় না। বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে হয়। সুতরাং অথবা নিউটনের তৃতীয় সূত্র তো আসতে পারে। সেই সূত্রটি কি তোমরা সবাই জানো, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই ধরনের প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। আমি দুই একটি প্রশ্ন বললাম, তোমরা আরও তোমাদের বইয়ের মধ্যে অনেক প্রশ্ন আছে, দেখবে। 2 নম্বর প্রশ্ন কি হতে পারে? 2 নম্বর প্রশ্নে এরকম একটি প্রশ্ন হতে পারে যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন। আর অথবা আসতে পারে যেমন, আবার কি প্রশ্ন আসতে পারে এখানের মধ্যে, যে সমবেগে চলমান কোনো বস্তুর ত্বরণ থাকে না, ব্যাখ্যা করো। আমি যে প্রথম বলছিলাম নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন। নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা আমাদের কী ছিল? দ্বিতীয় সূত্র আমাদের ক নম্বর প্রশ্ন, যেটা যদি ধরে নিই, দ্বিতীয় সূত্র ছিল F সমান ma। এখান থেকে আমাদের প্রথম সূত্র প্রতিপাদন করব। অর্থাৎ প্রথম সূত্রটা কী ছিল? বাহ্যিক কোনো বল প্রয়োগ না হলে স্থির বস্তু স্থিরই থাকবে, গতিশীল বস্তু চিরকাল সুষম চলতেই থাকবে। এটাই ছিল নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্র। অর্থাৎ যদি আমরা F সমান ma ধরে নিই, আমরা জানি a সমান v মাইনাস ইউ বাই টি। ত্বরণ হচ্ছে কি? বেগের পরিবর্তনের হার। তো দেখো F বা F সমান m ইন্টু v মাইনাস ইউ বাই টি। তাহলে কি হবে? m ইন্টু v মাইনাস ইউ সমান ft। আমি বলছিলাম বাহ্যিক কোনো বল পরিবর্তন, যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হয়, অর্থাৎ যদি কোনো বল প্রয়োগ না করা হয়, অর্থাৎ যদি F সমান 0 হয়, তাহলে কি হবে? তাহলে বা m v মাইনাস ইউ সমান 0 হবে। এর মান 0 গুণ টি 0 হয়ে যাবে, বা v মাইনাস ইউ ইকুয়াল 0 বা b সমান ইউ। দেখো বন্ধুরা, এখানে আমি লিখছি m ইন্টু v মাইনাস ইউ সমান 0, আবার লিখে ফেলছি b মাইনাস ইউ ইকুয়াল 0। তাহলে এমটা কোথায় গেল? m হচ্ছে বস্তুর ভর। ভর কি? বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণ। যে কোনো বস্তুই, সেটা বড় হোক বা ছোট হোক, অবশ্যই তার ভর থাকবে। এই জন্য বস্তুর ভর কখনো শূন্য হতে পারে না। এই জন্য লিখছি আমি m সমান 0 লিখি নাই। অর্থাৎ বস্তুর ভর মাস্ট বি, ভর থাকবে। সেটা বড় হলে বড় বেশি হবে, ছোট হলে বস্তুর ভর ছোট হবে। তো সুতরাং ভর কখনো শূন্য হতে পারে না। এই জন্য আমি বি মাইনাস ইউ সমান 0, অর্থাৎ বি সমান ইউ। তাহলে শেষ বেগ এবং আদি বেগ সমান হয়ে গেল। এটাই ছিল নিউটনের দ্বিতীয় সূত্রের প্রথম সূত্রের প্রতিপাদন। অর্থাৎ শেষ বেগ যা ছিল আদি বেগ তাই। এরকম প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। আরটা বললাম এই ধরনের প্রশ্ন। এভাবে আরও বিভিন্ন প্রশ্ন আছে। যদি আমি বলি যে এই যে বলছিলাম সমবেগ কোনো চলমান কোনো বস্তুর ত্বরণ থাকে না, ব্যাখ্যা করো। সমবেগ যদি আমরা জ্ঞানমূলক প্রশ্ন হবে, এক লাইন। সমবেগে চলমান কোনো বস্তুর ত্বরণ থাকে না কেন, ব্যাখ্যা করো। যদি আমরা কোনো বস্তুর আদিবেগ ইউ, শেষ বেগ ভি হয় এবং সময় টি হয়, তাহলে এখান থেকে আমরা কি আনতে পারি? আমরা আসতে পারি ত্বরণ এ সমান কি লিখতে পারি? ভি মাইনাস ইউ বাই টি।
ভি মাইনাস ইউ বাই টি। তো এখানে বলছিলেন যদি সমবেগ অর্থাৎ বেগ সমান, তাহলে কি হবে? তাহলে বেগ সমান হলে কি হবে? তাহলে বা এ সমান বি মাইনাস বি লিখে যদি লিখতে পারি, লিখি টি ইকুয়াল 0 হবে, অর্থাৎ ত্বরণের মানটা 0 হয়ে গেল। এই জন্যই বলা হয়েছিল সমবেগে চলমান কোনো বস্তুর ত্বরণ, যেহেতু ত্বরণের মান 0 হয়ে পেয়ে গেছি, যদি দুটা বেগ সমবেগ হয়, আদি বেগ এবং শেষ বেগ যদি সমান হয়ে যায়, তাহলে কি হবে? দেখা যাচ্ছে ত্বরণের মান 0। এই জন্য বলা হয়েছে সমবেগে বস্তুর ত্বরণ থাকে না। এই ধরনের প্রশ্ন আসতে পারে, আরও বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, তোমরা বইয়ের মধ্যে আছে, এগুলো দেখে শিখে নিবে। তো চলো বন্ধুরা, আমরা আমাদের যে সৃজনশীল নিয়ে আলোচনা করেছিলাম, সেই সৃজনশীলের যে মেইন যে গ এবং গ নম্বর প্রশ্ন বলছে কখন বাঘের বেগ হরিণের বেগের সমান হবে। বন্ধুরা দেখো, এখানে বাঘটা কি করছিল? তার সামনে 30 সেন্টিমিটার দূরে একটি হরিণকে দেখে ধরার জন্য স্থির অবস্থান থেকে, এটা যদি আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি, যেমন এখানে বাঘ ধরে নিলাম, একটি বাঘ ছিল, বাঘটি কি করছিল? তার 30 মিটার দূরে, এটা এখানে হরিণ এখানে ছিল, 30 মিটার দূরে একটি হরিণকে দেখে ধরার জন্য স্থির অবস্থান হইতে যাত্রা শুরু করেছিল। এটা যে আমরা বাঘটি টাইগার দিয়ে আমরা যদি হরিণ বুঝে নিই, তাহলে কি হবে? ধরা স্থির অবস্থান, তাহলে ইউ, তাহলে কি হবে? ইউ সমান 0 ms ইনভার্স 1। স্থির অবস্থান থেকে হরিণকে ধরার জন্য এর মানটা কি হবে? এর সমান কি হবে? 4 ms ইনভার্স 2 সুষম ত্বরণে দৌড়াতে থাকলো। তো হরিণটি কি করছিল? হরিণটি কি বসেছিল? না, হরিণ যখন বাঘকে দেখছে তখন সেও তো ভয়ে পালিয়ে গিয়েছিল, সেও পালাতে লাগলো। হরিণ যখন পালাতে লাগলো তখন কি বলছে? হরিণটির সাথে সাথে 28 ms ইনভার্স 1 সমবেগে সামনের দিকে দৌড়াতে থাকলো। তাহলে এখন বাঘটি প্রশ্ন বলছিল কখন বাঘের বেগ হরিণের বেগের সমান হবে, অর্থাৎ হরিণের বেগ 28 ms ইনভার্স 1 ছিল, তো বাঘের এই বেগটা লাভ করতে কত সময় লাগবে সেটাই প্রশ্নতে বলছে। তো আমরা এখানে যেন আমরা লিখলাম, তাহলে এখানে বাঘের গ নম্বর প্রশ্ন হবে যে ইউ সমান, বাঘের আদিবেগ ইউ সমান 0 ms ইনভার্স 1, ত্বরণ এ সমান 4 ms ইনভার্স 2, বেগ বি সমান 28 ms ইনভার্স 1। এই বেগটা হবে শেষ বেগ। এই বেগটাও অতিক্রম যখন বাঘ যখন এই বেগটা প্রাপ্ত হবে তখন কত সময় লাগবে, বা এই বেগ প্রাপ্ত হতে বাঘের কত সময় লাগবে, এটাই বের করার জন্য বলা হয়েছে। এখান থেকে আমরা লিখতে পারি তাহলে টি, এটা কিন্তু বাঘের ক্ষেত্রে টি ইজ ইকুয়াল হোয়াট। তো এখানে আমাদের উদ্দীপকের মধ্যে কী দেওয়া আছে? বাঘের আদিবেগ আছে, ত্বরণ আছে, সময় বের করতে বলছে। আর তোমরা ভাবতে পারো যে 28 তো হরিণের বেগ, ওই হরিণের বেগটা প্রাপ্ত হতে বাঘের কত সময় লাগবে এটাই বাই করার জন্য বলছে। সুতরাং হরিণ যে বেগে দৌড়াচ্ছিল সেই বেগটাই হচ্ছে বাঘের ক্ষেত্রে শেষ বেগ, অর্থাৎ 30 মিনিট শেষ বেগ। সেখান থেকে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করতে পারি? যেহেতু আমার এখানে এ আছে, আদিবেগ আছে, শেষ বেগ আছে, সুতরাং আমরা একটা সূত্র আমরা জানি প্রথম সূত্রটা মনে আছে তোমাদের? আমরা জানি যে ভি সমান ইউ প্লাস এটি। এখান থেকে আমরা টির মানটা বের করতে পারি, কারণ এখানে আমাদের শেষ বেগ, আদিবেগ, ত্বরণ আছে। সুতরাং এখানে যদি আমরা মানটা বসিয়ে নিই, বা ইউ প্লাস এটি পক্ষান্তর করে নিই ভি, বা এ টি সমান ভি মাইনাস ইউ, বা টি সমান ভি মাইনাস ইউ বাই এ। এখন যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে নিই তাহলে কি হবে? আমরা সময়টা পেয়ে যাব, যে সময় বাঘ 28 মিটার বেগ প্রাপ্ত হবে। তাহলে টির মানটা টি এখানে ছিল আমাদের, ভি ছিল কত? 28 ms ইনভার্স 1 মাইনাস 0, স্থির অবস্থান যেহেতু বলছে 0, ত্বরণ এর সময় 4 ms ইনভার্স 2। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? টি সমান 28/4 ms ইনভার্স সেকেন্ড, সময় একক সেকেন্ড, তার টি সমান
7 সেকেন্ড, অর্থাৎ 7 সেকেন্ড পর বাঘের বেগ হবে কত? 28 ms ইনভার্স 1। 60 সেকেন্ড পরে বাঘের বেগ হবে 28 ms ইনভার্স 1। এই জন্য বলছি কখন? 60 সেকেন্ড পরে বাঘের বেগ হবে 28 ms ইনভার্স 1। তখন তাহলে আমরা পেয়ে গেলাম গ নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। তোমরা বুঝতে পারছো? যেখানে আবার বলছি আমরা, ভাবতে পারো ইউ ভি এর মানটা 28, বেগ তো হরিণের ছিল, ওই বেগ প্রাপ্ত হলো, প্রশ্নে বলছিল ওই যে হরিণের বেগ 28 ms ইনভার্স 2 ছিল, ওই বেগ প্রাপ্ত হতে বাঘের কত সময় লেগেছে, এই জিনিসটি গ নম্বর প্রশ্নে চেয়েছিল। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, তোমরা খাতায় তুলে নাও। ওকে বন্ধুরা, তাহলে আমরা 4 নম্বর চলে যাই। কত সময় পরে বা কত দূরত্বে বাঘ হরিণটিকে ধরতে পারবে? এখন প্রশ্ন হচ্ছে, বাঘ হরিণও দৌড়াচ্ছে, হরিণের পিছিয়ে পিছিয়ে বাঘও দৌড়াচ্ছে, তাহলে বাঘ কি কখনো হরিণকে ধরতে পারবে না আদৌ ধরতে পারবে কিনা, এটা আমরা বের করতে পারবো। এই জন্য বলছে যদি ধরে ফেলে তাহলে কত সময় লাগবে, অথবা কত দূরত্বে গিয়ে ধরবে, এই ধরনের প্রশ্ন এখানে বলা হয়েছে। তো দেখো বন্ধুরা, আমাদের এখন যদি আমি যদি বলি যে বাঘ আমরা যদি বলি টি সময় পরে, টি সময় পরে এক্স দূরত্বে টি সময় পরে এক্স দূরত্বে বাঘ হরিণটিকে ধরতে পারবে। বললাম আমি জানি না তো কতক্ষণ, বললাম টি, এটা মান নিশ্চয়ই পাবো, এবং কত দূরত্বে, তার জন্য আমরা এক্স দিলাম। তাহলে একটা আমরা টি সময়টা যদি আমরা দিয়ে দিই, কি দিয়ে দিই, যে টি সময় পরে বাঘ হরিণটিকে ধরতে পারবে বলে দিই, যদি আমরা টি সময়টা টি হয়ে যায় এবং এই দূরত্বটা যদি এক্স ধরে নিই, তাহলে হরিণে টি সময়ে এক্স দূরত্ব অতিক্রম করবে, বাঘও কিন্তু হরিণকে ধরতে গেলে এক্স দূরত্বে বলতে অলরেডি তো সে 30 মিটার পিছনে আসেই, তাহলে ওই 30 মিটার সাথে আরও যে এক্স এর মান আসবে, ঠিক ওই মানটা যোগ করার পর যে দূরত্ব হবে, সেই দূরত্ব যদি বাঘ টি সময়ে অতিক্রম করতে পারে, তাহলে বাঘের পক্ষে হরিণকে ধরা সম্ভব হবে। এই জন্য বলছি টি সময় পরে এক্স দূরত্বে বাঘ হরিণটিকে ধরতে পারবে। তো এখানে হরিণের ক্ষেত্রে লিখতে পারি, হরিণের ক্ষেত্রে হরিণ কিভাবে চলছিল, দেখো উদ্দীপক কি বলছে, একই দিকে সমবেগে প্রস্তুত, তাহলে কি হবে, এস, হরিণের ক্ষেত্রে কি বলছিল, সমবেগে চলছিল, তাই হরিণের ক্ষেত্রে এস সমান সমবেগ এস সমান বিটি, বা এখানে তার দূরত্ব, হরিণের দূরত্ব কি ছিল, এক্স সমান বিটি হবে, কারণ আমি হরিণের দূরত্ব কি ধরেছিলাম, হরিণের দূরত্ব এক্স দূরত্ব অতিক্রম করছিল, এই জন্য হরিণের ক্ষেত্রে হবে এক্স সমান বিটি। তাহলে বাঘের ক্ষেত্রে দূরত্ব কত হবে, বাঘের ক্ষেত্রে দূরত্ব হবে, এই তো বাঘে তো 30 মিটার পিছনে ছিলই, তাহলে 30 প্লাস এক্স, 30 প্লাস এক্স, বাঘে এই 30 প্লাস এক্স এই দূরত্ব অতিক্রম করতে হবে। তা বাঘের ক্ষেত্রে এস সমান সূত্র হবে ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, আমরা এই সূত্র প্রয়োগ করব, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, কারণ বাঘের ক্ষেত্রে কি আছে, আদিবেগ আছে, ত্বরণ আছে, এবং একটু সময়ও পেয়ে গেছিলাম, আমরা কি পেয়েছিলাম, এই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এখন যদি আমরা এই এক্স প্লাস 30, যেমন বাঘটা কি করছিল, স্থির অবস্থান যাত্রা শুরু করেছিল, তো 30 প্লাস এক্স, তো এটা মান যদি 0 ধরে নেই, 0 ইন্টু টি প্লাস হাফ, এর মানটা হচ্ছে 4 ইন্টু টি স্কয়ার। তাহলে দেখো বন্ধুরা, এখান থেকে আমরা কি করতে পারি, তো বাঘ যে দূরত্ব, তাহলে আমাদের এখানে কি আসতে পারে, ক্যালকুলেশন করার পরে আমরা 2 দিই, এটা 2 দিয়া 4 2 হবে, বা কি হবে 30 প্লাস এক্স, 30 প্লাস এক্স ইকুয়াল 0 হয়ে যাবে, 0 প্লাস
2t স্কয়ার। ক্যালকুলেশন করার পর আমরা এই মানটা পেয়ে গেলাম। এখন আমরা যদি 2t স্কয়ার পেয়ে গেলাম, এখন যদি আমরা এক পক্ষে নিয়ে আসি, যেমন 2t স্কয়ার সমান 30 প্লাস এক্স বা 2t স্কয়ার মাইনাস 30, 2t স্কয়ার মাইনাস 30 মাইনাস এক্স ইকুয়াল 0। তাহলে 2t স্কয়ার মাইনাস 30, এক্সের একটি মান আমরা পেয়েছিলাম। কি পেয়েছিলাম? এক্সের মানটা আমরা পেয়েছিলাম ভিটি। তো এখানে যদি আমরা ভি এক্সের মানটা যদি আমরা লিখে ফেলি, আমরা এক্সের মানটা আমরা কী ছিল আমাদের এখানে, যে এক্স সমান ভি ছিল, হরিণের ছিল 28, কি ছিল হরিণের 28, ভি এর মানটা বসে নিলাম এত। এখন এখানে যদি আমরা এক্স সমান 28t ইজ ইকুয়াল 0 বা 2t স্কয়ার মাইনাস 28t মাইনাস 30 ইকুয়াল 0। এখন যদি আমরা এটাকে 2 কমন নিয়ে নেই, কি পাবো? 2 কমন নিয়ে নিলে আমরা লিখতে পারি 2t স্কয়ার মাইনাস 14t মাইনাস 50 ইকুয়াল 0 বা t স্কয়ার মাইনাস 14t মাইনাস 15 ইকুয়াল 0 বা মাইনাস 15t ইকুয়াল 0 বা মিলি ভেক্টর করব 15t মাইনাস মাসে প্লাস টি মাইনাস 15 ইকুয়াল 0 বা এখানে টি কমন নিয়ে নেই, টি থাকবে টি মাইনাস 15 প্লাস 1 কমন নিয়ে নেই, টি মাইনাস 15 ইকুয়াল 0 বা টি মাইনাস 15 ইন্টু টি মাইনাস 1 ইকুয়াল 0। তো হয় টি মাইনাস 15 ইকুয়াল 0 অথবা কি লিখব, টি মাইনাস 1 ইকুয়াল 0 বা টি ইজ ইকুয়াল 15 বা এখানে এক্সের মানটা আমাদের এখানে এক্সের মানটা 128, 28 15 15টি 28 20, এক্সের মানটা ছিল এত ভিটি। তাহলে আমরা 2t স্কয়ার সমান 30 মাইনাস এক্স বা 30 প্লাস মাইনাস এক্স ইকুয়াল 0, 30 2t স্কয়ার মাইনাস 38 মাইনাস 32 আমরা 15 মাইনাস প্লাস মাইনাস 15 প্লাস 1 হবে। এটা মানটা কত হবে আমাদের এখানে বন্ধুরা? প্লাস 1, সরি এখানে প্লাস 1 তো লিখছি, প্লাস 1, ঠিক আছে প্লাস 1। তাহলে টি ইজ ইকুয়াল কত হবে? মাইনাস 1 হবে। তো দেখো বন্ধুরা, এখানে তো সময় একটা সময় আসছে 15 সেকেন্ড, একটি সময় হচ্ছে মাইনাস 1 সেকেন্ড। এখানে তো অবশ্যই সময় লেগেছে অতিক্রম করতে, সুতরাং টি ইকুয়াল মাইনাস 1 গ্রহণযোগ্য নয়, নট অ্যাকসেপ্টেবল। সুতরাং টি ইকুয়াল কত হবে? 15 সেকেন্ড। অর্থাৎ হরিণটি 28 মিটার বেগে 3 সেকেন্ড পরে এক্স দূরত্ব অতিক্রম করবে। বাঘেও 15 সেকেন্ডে যদি 30 প্লাস এক্স দূরত্ব অতিক্রম করতে পারে, তাহলে বাঘের পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে। তো দেখো বন্ধুরা, এখানে আমাদের কি ছিল? তাহলে প্রশ্নটা ছিল কত সময় পরে? ঠিক 15 সেকেন্ড পরে, 15 সেকেন্ড পরে বাঘের পক্ষে, অথবা আবার কি পেলাম আমরা এখানে, আমরা এক্স সমান পেয়েছি 28 ইন্টু টি বা এক্স সমান 28 ইন্টু 15 লিখলে আমরা মানটা কত পাবো? এক্স সমান 420 মিটার। অর্থাৎ হরিণটি এত বেগে 420 মিটার দূরত্বে চলে যাবে। কত সময় লাগবে হরিণে? 420 মিটার দূরত্ব করতে 15 সেকেন্ড সময় লাগবে। তা বাঘেও ঠিক 420 মিটার দূরত্ব অতিক্রম করবে নাকি? না, বাঘের হরিণ 15 সেকেন্ডে 420 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তো বাঘের ঠিক 15 সেকেন্ডে যদি সেই হরিণকে ধরতে চায়, তাহলে তার পক্ষে অতিক্রম করতে হবে কত? এক্সের মান হলো 420 আর 30, 450 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তাইলে
বাঘের পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে। তার প্রশ্ন ছিল কত সময় পরে বা কত দূরত্বে বাঘ হরিণটিকে ধরতে পারবে, কত সেকেন্ড পরে? যে কত সময় পরে বলতে ঠিক 15 সেকেন্ড পরে, এবং 15 সেকেন্ডে যদি বলতো এখানে প্রশ্নটা এইভাবে তো হতে পারতো, যেহেতু সৃজনশীল প্রশ্ন, যে কত দূরত্বে বাঘটি কত দূরত্ব অতিক্রম করার পর, হরিণে কত দূরত্ব অতিক্রম করার পর বাঘ তাকে ধরবে। হরিণে 420 মিটার দূরত্ব অতিক্রম পর, যে এখন যে আছে বাঘ কত দূরত্ব অতিক্রম করবে হরিণটিকে ধরার জন্য করতে হবে, তাহলে বাঘের ক্ষেত্রে দূরত্ব হবে কত হবে, ছিল 30 প্লাস এক্স, তাইলে 30 প্লাস 420 অর্থাৎ 450 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, তাইলে বাঘের পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে, এবং ঠিক 15 সেকেন্ডের মধ্যে অতিক্রম করতে হবে। তো দেখো বন্ধুরা, যে বলছিলাম যে এই ধরনের উদ্দীপক যদি তোমরা উদ্দীপকটি ভালোভাবে বুঝে শুনে পড়ো, তাহলে অবশ্যই তোমরা এই ধরনের সমস্যার সমাধান করতে পারবে। আর এর জন্য আমরা পূর্ব ক্লাসে আমরা বিভিন্ন বেসিক থিওরিটিক্যাল আলোচনা করেছিলাম, এইগুলো ফলো করতে হবে। তো এই ধরনের প্রশ্ন আসতে পারে। আজকে বন্ধুরা আমার উদ্দেশ্য ছিল এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তো আগামী ক্লাসে আরেকটি সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হব। এর জন্য তোমরা আমি আজকে যে সৃজনশীলটা পড়ালাম এটা বাড়িতে দেখবে, বা এই ধরনের সৃজনশীল বাসাতে দেখবে এবং বেসিকগুলো দেখার চেষ্টা করবে। তো এই আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।